রাত প্রায় ৯টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম, গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পেছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সা পেলাম। মামা কই যাবেন? মামা, এই লোকটাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিক থেকে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিকশায় ওঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে টাকা নাই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচান বেশি দরকার, আপনি ওঠেন। তারপর রিক্সা উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিক্সাওয়ালা চলে গেল। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, অনার্স শেষ করে বেকার ঘুরতেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, বাসা ফেনীতে। কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসছি। এবার হয়তো ভাবছেন, একটা ছেলে হয়ে কি করে বাসা থেকে পালাতে পারলাম। চলেন সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওইটা দিয়ে কোনো মতে সংসার চলতো। আমি অনেকবার বাড়ি থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটাই কথা, পড়ালেখা করলে বাড়ি থেকে করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই। বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবা তার এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কারণটা হচ্ছে ওনারা ছোটবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই হিসাবে আমার আর ওনার মেয়ের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করে রাখছে, কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বাড়িতে যাচ্ছি। এমন সময় আমার বন্ধু আয়মানের সাথে দেখা। তুই এত বড় বেঈমান কখনো ভাবিওনি। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মানে বোঝাতে হবে। যেভাবে বলছিস মনে হয় তুই কিছুই জানিস না। দোস্ত, আমি সত্যি কিছু জানি না। চুপ থাক শালা, বিয়ে করবি সেটা আমাকে বললে কি হতো? বিয়ে? কার বিয়ে? হইছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। আয়মান আমাকে কোনো কিছু বলতে না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমিও হাঁটা দিলাম। বাড়ির কাছে স্বপন ভাইয়ের দোকানের সামনে যাওয়ার সাথে সাথেই আমার এক ছোট ভাই শাওনের সাথে দেখা। কি জল ভাই, আপনি এখানে? তো কোথায় থাকতাম? আরে মিয়া, বিয়ের আগে কেউ এমন ঘোরাঘুরি করে? একটু রেস্ট থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে, তুমি জান না? জানলে কি আর তোরে জিজ্ঞাসা করি কার সাথে বিয়ে? লিজাপুর সাথে। কি? ওই মুটকির সাথে? শামীম চাচার মেয়ের সাথে। হায় আল্লাহ, উঠায় না আমারে। ছোটবেলায় ওই মুটকিরে কত কোলে নিয়েছি, এখন নাকি তার সাথে আব্বা বিয়ে ঠিক করছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মারেও কোলে নিয়েছে, এখন তোরেও নিতেছে। না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। জুয়েল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মারা যা, তবু এই বিয়ে করিস না। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখছিস? ডেকোরেশনের মালামাল নিয়ে বাড়ির দিকে গেছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আসলে আব্বা বিয়ে ঠিক করছে, অথচ একবারও আমাকে জানালো না। আব্বা দেখতেছি এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত। আমি সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি? দেখতেছিস না তোর বিয়ে? আমার বিয়ে, অথচ আমাকে জানালে না। সবকিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি এই বিয়েটা করব না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। তারপর বাবার কাছে গেলাম। এ আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আব্বা, আপনি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করছেন, আমাকে একবার বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরা করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি এই বিয়ে করব না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করবি, তোর বাপও করবে, যা এখান থেকে। শালা কেন যে এই ঘরে জন্ম নিলাম কে জানে। আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি ওই মুটকির কাছে গেলাম। বাহ, ফকিন্নি বিপ্লবী জনতা নিয়ে বসে ভাষণ দিচ্ছে আর হাসছে। আমি যাওয়ার পর মুটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল।
ওই মুটকি, সমস্যা কি তোর? দেখেন জুয়েল ভাই, আমাকে মুটকি বলবেন না, একটু পর আমি আপনার বউ হব। আরে রাখ তোর বউ ফকিন্নি, তোর মতো মুটকিকে কে বিয়ে করবে? আমি মরে গেলেও তো করবো না। আমার আব্বা আর তোমার আব্বা আগে থেকে সব রেডি করে রাখছে। এখনো সময় আছে মুটকি, বিয়েটা বন্ধ কর, না হলে তোরে প্রতিদিন মায়ের উপর রাখবো। তোর এই হাতির মতো শরীরটা মেরে মেরে কমাবো বলে দিলাম। মারবে কেন? তখন তো আদর করবা। ধুর খবিস। এই বলে মুটকির ওখান থেকে চলে আসলাম। গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলাম। কি করব কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো। খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এইরকম করিস না। আম্মু, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশে কি মেয়ের অভাব পড়েছে? দেখ বাবা, তোর বাবা লিজার বাবাকে কথা দিয়ে রেখেছে, আর ওর সাথে বিয়ে হলে তোরও একটা ভালো চাকরি হবে, আর তোর শামীম চাচা ওর সব সম্পদ তোর নামে দিয়ে দিবে। আরে রাখো তোমার সম্পদ। আমি ঢাকা বা চট্টগ্রাম গিয়ে মাস্টার্সটা কমপ্লিট করে ভালো কোনো চাকরি পাবো, তখন আমারও অনেক টাকা পয়সা হবে। দেখ, খালি পেটে স্বপ্ন দেখা ভালো না। এত কথা না বলে বিয়ের জন্য রেডি হয়ে নে। আম্মু, সামান্য টাকার জন্য তোমরা আমাকে বলে দিবে? ওই মুটকি এসএসসি 3 বার ফেল করে, এখন ঘরে বসে বসে খায়। ও তোমাদের কি সেবা করবে? উল্টো তোমাদের আরো কষ্ট বেড়ে যাবে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই খেতে আয়। যাও তো, খাবো না। আম্মু রুম থেকে চলে গেল। আমার মাথা কাজ করছে না। বিকেলবেলা সানি আর আইমানকে কল দিয়ে আসতে বললাম, ওরা আসলো। কে রে দুলা, হঠাৎ আমাদের প্রয়োজন হলো কেন? বিয়েতে তো দাওয়াত দিলি না। দেখ, ফাইজলামও বন্ধ রাখ, এমনিতে মাথা খারাপ হয়ে আছে। আরে কি বলিস, বিয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। দেখ ভাই, এখন হাসি ঠাট্টা করার সময় না, আমাকে একটা বুদ্ধি দে। কিসের? ওই মুটকিকে আমি বিয়ে করব না। আমি দিয়ে জুয়েল, তুমি মাইনকা চিপে আটকাইছো, বিয়ে না করে উপায় নেই। আরে ভাই, সেই জন্যই তো তোদের বলতেছি কিছু একটা কর। একটা কাজ কর, তুই পালিয়ে যা। যাবোটা কোথায়? কিছুই তো চিনি না। ঢাকা চলে যা, ওইখানে গেলে কিছু একটা হবে। তোর কাছে এখন কত আছে? 1 টাকাও নেই, টিউশনির টাকা এখনো পাইনি। তো কিভাবে কি করবি? জানি না দোস্ত, তোরা কিছু একটা কর, না হলে আমার জীবন যৌবন সব শেষ। তুই আজকে রাতেই পালিয়ে যা। কিন্তু কাপড় চোপড় তো কিছুই নিতে পারবো না। আরে শালা, আগে জান বাচ্চা, বেঁচে থাকলে অনেক কিছু কিনতে পারবি। আজকে এশার নামাজের পর তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আমরা বাজারে থাকবো। কিন্তু টাকা? কিছু করতে পারিস কিনা দেখ। ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম। বাহ, সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু ওয়েট করো, দেখবা আমি তোমাদের বিয়ে বাড়ির কি হাল করি। রুমে গিয়ে দরজা বন্ধ করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটা ফাইলের মধ্যে নিয়ে নিলাম। ফাইলটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেই। তারপরে আইমানকে কল দিয়ে ওটা নিয়ে যেতে বলি। এশারের নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম। একটু তাড়াতাড়ি বের হয়ে খোলা মাঠের মাঝখানে দিয়ে বাজারের দিকে হাঁটা দিলাম। দেখলাম সানি আর আইমান আগে থেকে বসে আছে। কিরে, এত দেরি কেন? আরে নামাজ পড়ে আসছি, আর রাস্তা দিয়ে আসিনি। তো কিভাবে আসলি? ক্ষেতের মধ্যে দিয়ে, রাস্তায় কেউ দেখলে সমস্যা হয়ে যেত। ভালো করেছিস, এখন চল। তারপর ওরা আমার সাথে বাস স্টপে আসলো। আমার হাতে কিছু টাকা দিল, যদিও টাকাটা ছিল সামান্য, কারণ আমরা 3 জনই বেকার। সো এই বিপদের মধ্যে এই অল্প টাকা যেন কোটি টাকার উপকার করলো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। পুরো রাত বাসে কেটে গেল। বাস ভাড়া দেওয়ার পর মাত্র 20 টাকা থাকলো। সকালে প্রচণ্ড খিদা লাগলো। নতুন জায়গা, কিছুই চিনি না। একটা টঙের দোকানে গিয়ে 20 টাকার নাস্তা করলাম। এরপর সারাদিন ঘুরলাম। খিদা লাগলে পানি খাই, মাঝে মধ্যে ইচ্ছে করছে বাড়িতে চলে যাই। পরে ভাবলাম দেখি কিছু একটা হয় কিনা। সারাদিন এভাবে কাটলো, কোনো কিছুই ঠিক করতে পারিনি। কোথায় যাব, কোথায় থাকবো, কিছুই ঠিক করতে পারিনি। রাতের বেলা একা একা হাঁটতেছি, আর কি হলো সেটা তো নিজেরাই জানেন। আমি হাসপাতালে বারান্দায় রাত কাটাই। পরের দিন একটা নার্স এসে ডাকাডাকি শুরু করলো। এই আপনি এইখানে, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করেন। আমি চোখ মুছতে মুছতে সেখানে গেলাম। বৃদ্ধ লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতে একটা স্যালাইন দেওয়া। আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন? আগের থেকে ভালো। তুমি কে বাবা?
আপনি আমাকে চিনবেন না? গতকালকে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপর হাসপাতালে নিয়ে আসছি। গতকাল রাতে চলে যেতাম, কিন্তু ডাক্তার যেতে দেয়নি টাকা পরিশোধ করা ছাড়া। লোকটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর ব্যাগ থেকে একটা কাগজ নিয়ে সেটাতে সাইন করে দিল। আমার জন্য তো অনেক কিছু করলে, লাস্ট একটা কাজ করবে? জি বলুন। এই চেকটা নিয়ে একটু ব্যাংকে যাও, টাকাগুলো নিয়ে আসো বাবা। তারপর টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে তুলে আনলাম, এরপর ওনার হাতে দিলাম। উনি হাসপাতালের সব খরচ দিয়ে আমাকে ওনার সাথে যাওয়ার জন্য বলল। আমারও কোনো কিছু চেনা জানা নেই, তাই ওনার সাথে ওনার বাসায় গেলাম। অনেক বড় সুন্দর একটা বাড়ি, কিন্তু বাসায় কেউ নেই। ভেতরে গেলাম, তারপর ওনাকে নিয়ে দোতলায় গেলাম। মনে হয় দোতলায় ওনার রুম। তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন, সেখানে নিয়ে গিয়ে ওনাকে শুয়ে দিলাম। তারপর একটা চেয়ার নিয়ে ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে না, কি মনে করব, তুমি বলো। এত বড় বাড়ি, কিন্তু কাউকে দেখতেছি না। আপনি একা থাকেন নাকি? সে অনেক বড় কাহিনী, শুনতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে বাবা। সমস্যা নাই, বলেন। আমার তেমন কোনো কাজ নেই। ছোটবেলায় অনেক গরিব ছিলাম, অনেক কষ্টে একটা ব্যবসা শুরু করি। সেই থেকে আজ একটা কোম্পানির মালিক। ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য ইংল্যান্ড পাঠালাম। লন্ডনে পড়াশোনা শেষ করে অনেক বড় একজন ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করালাম। সেও আমার মতো অনেক টাকার মালিক। বাংলাদেশে ওদের ভালো লাগে না, আমি একাই ব্যবসা দেখাশোনা করি, আর ওদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। একটা নাতনি আছে, সেও সেখানে থাকে। জানো বাবা, টাকা পয়সা মান ইজ্জত সব আছে, শুধু মনে শান্তি নেই। তো আপনার স্ত্রী কোথায়? ছেলেটাকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, পরে ওর কথা চিন্তা করে আর বিয়ে করিনি। মনে মনে ভাবলাম, গরিব হলেও অনেক ভালো রেখেছে আল্লাহ। অট্টালিকা, টাকা পয়সা আর অর্থ সম্পদের মাঝে যে প্রকৃত সুখ নাই, সেটা এই বৃদ্ধকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। শেষ বয়সে কোথায় ছেলে মেয়েরা দেখবে, সেটা না করে উল্টো সে ছেলে মেয়ের জন্য বিদেশে টাকা পাঠাচ্ছে। তো গতকাল কি হলো? আপনি রাস্তায় আসিলেন কেন? ব্যাংক থেকে টাকা উঠাচ্ছিলাম ছেলেকে পাঠানোর জন্য। ব্যাংকের সামনে থেকে কিছু ছেলে আমার পিছু করে, তারপর যখন আমি হাঁটা দিলাম, ওরাও পিছু পিছু আসতে লাগলো। যখন রাস্তার মোড়ে আসলাম, তখন সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে, ব্যাগটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আমি যখন দিচ্ছিলাম না, তখন মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে যায়। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো হয়তো এতক্ষণে আমার জানাজা হয়ে যেত। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। এমন সময় বৃদ্ধা বলল, আমি একা একা সব বলছি, তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। নাম কি, কোথায় থাকো, আর কি করো? জি, আমার নাম জুয়েল, আপাতত বেকার, বাবা মা গ্রামে থাকে। পড়ালেখা কতটুকু? বৃদ্ধ হয়তো আমাকে তার বাসায় চাকরি দিতে পারে, তাই বললাম। বেশি না, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। টাকার অভাবে বাবা মা আর পড়াতে পারেনি। তো এখন কি কাজ করো? কিছুই না, চাকরি খুঁজতেছি। তোমার হাতে ওটা কিসের ফাইল? এখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। এই নাও, টাকাগুলো তোমার কাছেই রাখো। ধন্যবাদ। আমি কারো উপকার করে তার বিনিময় নেই না, ওগুলো আপনার কাছে রেখে দেন, আমি আসি। বের হয়ে দরজা পর্যন্ত আবার চলে গেছি। এমন সময় বৃদ্ধা আবার ডাক দিল। এই শোনো। জি, আর কিছু বলবেন? তুমি তো চাকরি খুঁজতেছো, তাই না? চাইলে আমার এখানে একটা কাজ করতে পারো। কি কাজ? ড্রাইভিং করতে পারো? পারি, বাট লাইসেন্স নাই। ওকে, লাইসেন্স আমি বানিয়ে দেব। তোমার কোনো আপত্তি না থাকলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে। বেতন কত দিতে হবে? যা ইচ্ছা দিয়েন। আচ্ছা, নিচে গাড়ি রাখার ঘরের পাশে একটা ঘর খালি আছে, তুমি ওখানেই থাকবে। আচ্ছা। ওকে, যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর এই নাও, তুমি মনে হয় জামা কাপড় নিয়ে আসোনি, নতুন জামা কিনে নিয়ে আসো। কিছু টাকা দিল। ওকে, যাচ্ছি। আচ্ছা শোনো, আমার নাতি থেকেও নেই, তুমি আমাকে দাদা বলে ডাকিও, আমি খুশি হব। ওকে দাদা। তারপর টাকাগুলো নিয়ে মার্কেটে গেলাম। বাসা থেকে অল্প দূরে মার্কেট, হেঁটে হেঁটে গেলাম। কিছু জিনিস কেনাকাটা করার পর বাসায় আসলাম। তারপর দাদুর কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে ভিতরে গেলাম। মনে হয় অনেক বছর কেউ থাকে না, তাই ময়লা জমে আছে। আমি ভিতরে গিয়ে সবকিছু পরিষ্কার করলাম। তারপর গোসল করে দাদার কাছে গেলাম। দাদা, আসতে পারি? আসো।
দাদা এখন কি খাবেন? কাজের বুয়া আছে, ও রান্না করতেছে, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আমি আবার নিজের রুমে চলে গেলাম। আয়মানকে কল দিলাম। দোস্ত কি অবস্থা? কে রে, এটা কার নাম্বার? আমার আগের সিমে আব্বু আম্মু বারবার কল দিচ্ছে, তাই সিমটা চেঞ্জ করে ফেলছি। ও শালা, তুই চলে যাওয়ার পর তোর বাপ আর ওই মুটকির বাপ আমারে আর সানিরে গাছের সাথে বেঁধে পিটাইছে। দোষ করলাম আমি আর মার খাচ্ছিস তোরা? ইন্টারেস্টিং। সমস্যা নেই, মাঝে মধ্যে মার খাওয়া ভালো, এতে করে শরীরের চর্বি কমে। এখন বল সবকিছু ঠিকঠাক আছে কিনা? কি ঠিক থাকবে? তোর আম্মু শুধু কান্না করছে, আর ওই মুটকি নাকি বারবার খাচ্ছে আর বেহুশ হয়ে যাচ্ছে। আচ্ছা তুই আম্মুকে গোপনে আমার কথা বলিস? তুই এখন কোথায়? কিছু খেয়েছিস? আরে বেটা, আমার কপাল খুলে গেছে, চাকরি পাইছি, অনেক বড় লোক। বাসায় শুধু দাদা থাকে, ছেলে মেয়ে সবাই লন্ডন থাকে। আরে কি বলিস, আমিও চলে আসি, চাকরি পাবো। এজন্যই তোদের বাঙালিদের উন্নতি নাই। একজনের দেখে তো হিংসা হচ্ছে, তাই না? আরে বেটা, ভালো চাকরি পাইলে তোরে আর সানিদেও নিয়ে আসমু, টেনশন করিস না। থ্যাঙ্কস দোস। থ্যাঙ্কস পরে দিস, এখনো চাকরি দেখিনি। একটু তাড়াতাড়ি করিস। ওকে রাখি। কল কেটে দিয়ে রান্না করে গেলাম। তারপর কিছু খাবার নিয়ে দাদুর রুমে গেলাম। ওনারা খাওয়া শেষে ওনাকে মেডিসিন খাইয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। বিকালবেলা গাড়ি বের করলাম। বাহ, গাড়িও সুন্দর, টাকা থাকলে যা হয় আর কি। গাড়ি বের করে পরিষ্কার করলাম। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলার ছিল। বলো, অনুমতির কি আছে? বাসার সামনে দিয়ে যে টবগুলো আছে ওগুলাতে তো কোনো ফুল গাছ নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু ফুল গাছ লাগাতাম। বাহ, এ তো ভালো কথা। আগে ওখানে অনেক ফুলের গাছ ছিল, যত্নের অভাবে মারা গেছে। তুমি যত্ন করতে পারলে ফুলের চারা নিয়ে আসো। ওকে দাদু। তারপর অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে আসলাম। সবগুলো টপে লাগালাম, বাসার ছাদেও লাগালাম। এই বাসায় আসার পর থেকে একদিনও গাড়ি চালাইনি, শুধু বাসার কাজই করি, যেমন বাজার করা, দাদুর সেবা করা, মাঝে মধ্যে ঘরও ঝাড়ু দিতে হয়। এভাবে কিছুদিন গেল। দাদু মোটামুটি সুস্থ। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু ডাক দিল। জুয়েল, এই জুয়েল। জি দাদু, কিছু লাগবে? কি করতেছো? এই তো পানি দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। ওকে। তারপর মোটর বন্ধ করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজই প্রথম অফিসে যাচ্ছি। দাদু এসে গাড়িতে বসলো। আমি আল্লাহর নাম দিয়ে গাড়ি স্টার্ট দিলাম। খুব কেয়ারফুলি চালাতে লাগলাম। উনি পথ দেখাতে লাগলো আর আমি সে অনুসারে চলতে লাগলাম। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গেলাম। আমি দাদুকে নামিয়ে দিয়ে বাইরে বসে রইলাম। দুপুরবেলা উনি বের হলো। তারপর ওনাকে নিয়ে আবার বাসায় আসলাম। উনি বলে দিলেন এবার থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা রাখবে। আমি হ্যাসূচক মাথা নাড়লাম। পরের দিন আবারও দাদুকে নিয়ে অফিসে গেলাম। ওনাকে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা কলেজে গেলাম। মাস্টার্সের ভর্তির ব্যাপারে কথা বললাম। সব কিছু ঠিকঠাক করে আবার অফিসের সামনে আসলাম। তারপর ওনাকে নিয়ে বাসায় গেলাম। এভাবেই দিন যাচ্ছে। আমিও মাস্টার্সে ভর্তি হলাম। প্রথম মাস শেষে বেতন পেলাম 15,000 টাকা। টাকাগুলো হাতে পেয়ে অনেক আনন্দ লাগলো। জীবনের প্রথম ইনকাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আম্মু কান্নার আওয়াজ আসছে। আরে কাঁদছো কেন? তুই এইভাবে আমাদের রেখে চলে যেতে পারলি বাপ? একবারও আমাদের কথা ভাবলি না? কি করব, তোমরা তো আমার কথা শুনোনি। আচ্ছা বাদ দাও, আব্বু কেমন আছে? ভালো না, কেউ ভালো নেই। তুই আবার ফিরে আয়। আরে না, আমি ভালো একটা চাকরি পেয়েছি। ওনারা আমাকে কলেজে ভর্তি করিয়েছে। থাকিও ওনাদের বাসায়, অনেক বড় লোক। কি বলিস, সত্যি নাকি? আরে মিথ্যা কেন বলবো? আচ্ছা শোনো, আমি 10,000 টাকা পাঠাচ্ছি। আব্বুকে বলিও টাকাগুলো নিয়ে আসতে। এভাবে আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর কল কেটে দিলাম। সানি আর আয়মানকেও 2,000 টাকা দিলাম। বাকি 3,000 টাকার বই কিনলাম। পরের দিন শুক্রবার ছিল। আমি গাড়ি ধুয়ে নিলাম, ঘরও পরিষ্কার করলাম। বিকালবেলা ফুল গাছের একটু যত্ন করতেছি। এমন সময় দাদু 2 কাপ কফি নিয়ে আমার কাছে আসলো। জুয়েল, এই নাও কফি খাও। আরে দাদু, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। তোমার দাদিকে আমি প্রায় কফি বানিয়ে খাওয়াতাম। মাঝে মধ্যে চুলে তেল দিয়ে দিতাম। মাঝরাতে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতাম। ও চলে যাওয়ার পর খুব একা হয়ে গেলাম জানো। আপনি তো পরে আবার বিয়ে করতে পারতেন। তোমার দাদি এত ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে।
আর ওর জায়গায় আমি জীবনে কাউকে কল্পনাই করতে পারি না জানো। থাক, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর হলো কই। হ্যাঁ আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি রেডি হবে। কোথাও যাবেন নাকি? আমার একমাত্র নাতনি কালকে দেশে আসবে, ওকে নিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্ট যাব। ও, আপনার নাতনি আছে? একটা বুড়ি আছে, একদম তোমার দাদির মতো হয়েছে। এবার থেকে এখানেই থাকবে আর ওখানে থাকবে। এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দেব। কেন, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ শুনে তাই চলে আসছে, আর কোম্পানির দায়িত্ব ওর হাতেই দিয়ে দেব। ও আচ্ছা, সমস্যা নাই, আমি সকাল সকাল রেডি হয়ে যাব। তারপর দাদুর সাথে আরও অনেক কিছু নিয়ে কথা বললাম। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে আসলাম, তারপর গাড়ি ধুয়ে মুছে নিলাম। রেডি হয়ে দাদুর জন্য বসে আছি। কিছুক্ষণ পর উনি বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম, উনি বসলো। তারপর এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর এয়ারপোর্টে গেলাম। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি আর দাদু ভিতরে গেল। কিছুক্ষণ পর দাদুর হাত ধরে একটা পরি বেরিয়ে আসলো। আমি দেখে হাঁ করে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম আমার থেকে বড় হবে বা বিয়ে হয়ে গেছে। এখন তো দেখি পুরা উল্টা, জিন্স প্যান্ট পরা, দেখতে একদম অন্যরকম লাগছে। দাদু ওরে নিয়ে আমার সামনে আসলো। মাই প্রিন্সেস, এ হচ্ছে আমাদের নতুন ড্রাইভার, আর জুয়েল এ হচ্ছে আমার কলিজা, আমার নাতনি প্রেমা, আর তোমার নতুন ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। প্রেমা কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। সুন্দরী মেয়েদের এই একটাই সমস্যা, একটু অহংকারী, তার উপর বড়লোক হলে তো কোনো কথাই নাই। আমিও তেমন কিছু মনে না করে মালামালগুলো গাড়িতে উঠালাম। তারপর গাড়িতে এসে স্টার্ট দিলাম। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। গাড়িতে দাদু আর প্রেমা কথা বলতেছে। আমি বারবার প্রেমার কথাগুলো শুনছি। একটা মেয়ে যে কি পরিমাণ ন্যাকামি করতে পারে সেটা প্রেমাকে না দেখলে বুঝতাম না। গাড়ি চালাচ্ছি, এমন সময় প্রেমা আমাকে একটা ধমক দেয়। এই গাড়ি থামাও। কি হয়েছে ম্যাম? এভাবে কেউ গাড়ি চালায়? দাদু, এই তোমার সে গুণধর ড্রাইভার? আমি চুপ করে রইলাম। নামো গাড়ি থেকে, আমি চালাচ্ছি। তারপর আমি নেমে প্রেমাকে দিলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। প্রেমা চালাচ্ছে, আমি চুপ করে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। প্রেমা আর দাদু গাড়ি থেকে নেমে রুমে চলে গেল। আমি গাড়ি থেকে সবগুলো মালামাল নামিয়ে প্রেমার রুমে দিয়ে আসলাম। বিকালবেলা আমি ছাদের উপরে থাকা টবগুলোতে পানি দিচ্ছি। এমন সময় প্রেমা উপরে আসে। ওই, তোমার নামটা যেন কি? জি, জুয়েল। লেখাপড়া কতটুকু? জি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। যত সব মূর্খ। সকালে তাড়াতাড়ি উঠবে, আমি এক জায়গায় যাব। জি ম্যাম। আর হ্যাঁ শোনো। জি বলেন। আমার কিছু কাপড় আছে, ওগুলো ধুয়ে দাও। ম্যাম, ওগুলো তো কাজের মেয়েটা করবে। কেন? তুমি করলে সমস্যা আছে নাকি? আমার কাজ তো ওটা না। তুমি তো দেখি অনেক বড় মাপের বেয়াদব। আমি দাদুকে সব বলবো। আমি কিছু বললাম না। প্রেমা নিচে চলে গেল। রাতের বেলা আমি বসে বসে পড়তেছি, এমন সময় দাদু আমার রুমে আসলো। কিরে, কি করিস? আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। কিছু না দাদু, আপনি আসেন। তোর হাতে যেন কি একটা দেখলাম। না দাদু, তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য এসেছি। দাদু বলেন। আমার নাতনিটা একটু রাগী, অল্পতেই রেগে যায়। তোর সাথে হয়তো মাঝে মাঝে রেগে যাবে, তুই আবার কিছু মনে করিস না। না দাদু, আমি কিছু মনে করব না। আচ্ছা, কালকে সকালে কলেজে যাব। কেন দাদু? আরে প্রেমাকে ভর্তি করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, রেডি থাকিস, এখন এসে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দাদু চলে যাওয়ার পর আমি কম্বলের ভেতর থেকে বইটা বের করলাম। দাদুকে বলেছি আমি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি। এখন যদি হাতে মাস্টার্সের বই দেখে তাহলে হয়তো আগের মতো আর বিশ্বাস করবে না। আমি বইগুলো টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপর গিয়ে খেয়ে আসলাম। পরের দিন সকালে আমি গাড়ি ধুয়ে মুছে দাঁড়িয়ে আছি। প্রেমা আর দাদুর জন্য ওয়েট করতেছি। প্রেমা একটা শাড়ি পরে বাহির হলো। আমি এক মনে তাকিয়ে আছি। দাদুর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। কিরে, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়ি স্টার্ট দিবি? সরি দাদু, আপনারা ওঠেন। তারপর আমিও উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম। দাদুকে জিজ্ঞাসা করলাম কোন কলেজে যাবে। দাদু নাম বলল আর সাথে সাথে একটা মোচড় দিয়ে উঠলাম।
কারণ আমি যেটাতে ভর্তি হয়েছি সেম কলেজে প্রেমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে আমি ওনাদের জন্য দরজা খুলে দিলাম। ওনারা ভিতরে গেল, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে তেমন কারোর সাথে আমার পরিচয় হয়নি, সেই সুবাদে কেউ চিনল না আমাকে। প্রায় 1 ঘন্টা পর দাদু আর প্রেমা আসছে। তারপর ওনাদের গাড়িতে উঠিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। দাদু আমাকে সব বলতে লাগলো। এতক্ষণ কেন দেরি করছে? প্রেমা দাদুকে থামিয়ে দিয়ে বলল, আরে ওরে ওগুলো কি বলো, ও এসব বুঝবে না। আমি একটা মুচকি হাসি দিলাম, মনে মনে বললাম, ফকিন্নি, তুই মাত্র অনার্সে ভর্তি হয়েছিস আর আমি শেষ করে ফেলছি। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন থেকে শুরু হলো প্রেমাকে নিয়ে প্রতিদিন কলেজে যাওয়া। অবশ্য আমারও উপকার হচ্ছে, আমিও 2-1টা ক্লাস করতে পারি, বাট সেটা প্রেমা জানে না। একদিন বিকালবেলা ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু আমার কাছে আসলো। কিরে জুয়েল, কি করিস? এই তো দাদু, পানি দিচ্ছি, কিছু বলবেন নাকি? কি ব্যাপার দাদু, কিছু হয়েছে? না রে, তেমন কিছু না। সকালবেলা তাড়াতাড়ি উঠিস, অফিসে যেতে হবে। কিন্তু দাদু, তখন তো প্রেমা ম্যাম কলেজে যাবে। আমি বলে দিব, সে একা যাবে। আচ্ছা ঠিক আছে। দাদু নিচে চলে গেল, আমি পানি দিয়ে তারপর গেলাম। দাদুর কিছু হয়েছে কিনা কে জানে। পরের দিন সকালে দাদুকে নিয়ে ওনার অফিসে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদু জোর করে ভেতরে নিয়ে গেল। ভেতরে অনেক লোক বসে আছে, সবাইকে দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা লোক। যাই হোক, আমি একপাশে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাদের মধ্যে একজন লোক বলল, মিস্টার আসাদুজ্জামান, মানে আমার দাদুর নাম, দেখেন আমরা আপনাদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর না, আপনি যথাসময়ে আপনার লোন পরিশোধ করতে পারেননি। এখন আমরা আপনার কোম্পানি নিলামে তুলব। এই কথা শুনে দাদুর মাথা যেন আকাশ ভেঙে পড়ল। দাদু করুণ সুরে লোকটাকে বলল, প্লিজ ম্যানেজার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। লোন যথাসময় পরিশোধ করতে পারেননি, এখন ব্যাংক আপনার কোম্পানি নিয়ে নেবে, আমাদের কিছু করার নাই। এবার বুঝতে পারলাম কাহিনীটা আসলে কি। দাদু ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছে না, তাই এখন ব্যাংক কোম্পানি তার বাড়ি সম্পত্তি নিয়ে যাবে। দাদু মাথা নিচু করে বসে আছে। এমন আরো একজন ভদ্রলোক ভেতরে আসলো। আমি কি আসতে পারি? আরে আপনি এখানে কেন? কেন আসতে পারি না? পারেন, বাট এই সময়? আপনি বিপদে পড়েছেন, আমি না আসলে কে আসবে? আচ্ছা আপনি বাইরে বসেন, আমি মিটিং শেষ করে আসছি। আমি বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে আসছি। কি কথা? আপনার সব লোন আমি পরিশোধ করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার আর আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে চাই। বুঝলাম না। আপনার একমাত্র নাতনিকে আমি আমার ঘরে বউ করে নিতে চাই, আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। মানে কি বলছেন এসব? প্রেমা এখনো ছোট, ওর পড়ালেখা এখনো শেষ হয়নি। বিয়ের পরে আমার বাসায় থেকে পড়ালেখা করবে। অসম্ভব, আমি প্রেমাকে আপনাদের ঘরে জীবনেও পাঠাবো না। ওকে, সিদ্ধান্ত আপনার হাতে। কোম্পানি হারিয়ে পথের ভিখারি থালা নিয়ে বসবেন নাকি প্রেমাকে বিয়ে দিয়ে নিজে সুখে থাকবেন, কোম্পানিও বাঁচাবেন, নাতিকে সুখে রাখবেন? আমি জাস্ট আমার প্রস্তাবটা রেখে গেলাম। এমন সময় দাদু আমার দিকে তাকালো। ম্যানেজার বলল, আমাদের কিছু করার নাই মিস্টার আসাদুজ্জামান, কি করবেন তাড়াতাড়ি করেন, না হলে আপনি এই কাগজে সাইন করে দিন, আমরা কোম্পানি নিলামে তোলার ব্যবস্থা করতেছি। দাদু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওই লোকটার কথায় রাজি হয়ে গেল। দাদুর কথা শুনে আমার ভেতরটায় একটা মোচড় দিয়ে উঠল। দাদু কি সত্যি প্রেমার বিয়ে দিয়ে দিবে? আমার হাত পা কাঁপছে। তারপর লোকটা দাদুর সাথে কোলাকুলি করে চলে গেল। আমিও বাইরে চলে আসলাম। গাড়ির সামনে এসে বসে রইলাম। দাদু ওনার অফিসের লোকদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলল। তারপর গাড়ির কাছে আসলো। আমি দাদুকে গাড়িতে বসিয়ে স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় দাদুর সাথে আর কোনো কথা হয়নি। বিকালবেলা আমি ছাদে এক কোণে বসে রইলাম। আব্বা আম্মুর কথা খুব মনে পড়তেছে, ইচ্ছা করছে উড়ে চলে যাই। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখে। পেছনে তাকাতে দেখি দাদু। আরে দাদু, আপনি? তোর কি মন খারাপ? না দাদু, কিছু বলবেন? না, কি বলবো? আপনার কি মন খারাপ? না, ঠিক আছে। কোনো সমস্যা না থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের কিছুদিন পর প্রেমার দাদি ওর বাবাকে জন্ম দিয়ে আমাকে একা রেখে চলে গেছে। ছোট ছেলেটার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি। যদি সৎ মা ওর ঠিক মতো খেয়াল না রাখে। বাবা মা আত্মীয় স্বজন সবাই অনেক রিকোয়েস্ট করেছে
দ্বিতীয়বার বিয়ে করার জন্য, কিন্তু করিনি। ছোটবেলা থেকেই ওরে বাবা মায়ের আদর দিয়ে বড় করলো, কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। যত বড় হচ্ছিল তত সে খারাপের দিকে যাচ্ছিল। নেশা পানি করে সে একদম খারাপ হয়ে গেছে। পড়ালেখার নাম করে বিদেশে চলে যায়, সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছা মতোই বিয়ে করে, আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করেনি, সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছে মতোই বিয়ে করে, আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করেনি। তারপরও আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ওদের কোল জুড়ে একটা ফুটফুটে পড়ি আসলো, নাম রাখলাম প্রেমা। প্রেমা একদম ওর দাদির মতো হয়েছে, বাপ মায়ের সাথে কোনো মিল নেই, পড়ালেখা খাওয়া দাওয়া এসব নিয়েই ওর লাইফ, শুধু একটু রাগী। প্রেমার বাবার জন্য টাকা পাঠাতে পাঠাতে আমার কোম্পানির অবস্থা খুব খারাপ। পরে কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়া পসিবল হচ্ছিল না, সেজন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। এগুলো এখন সুদে আসলে প্রায় 3 গুণ হয়েছে। সেগুলো ব্যাংক এখন কোম্পানি নিলামে তুলে দিচ্ছিল। এমন সময় আমাদের জাতশত্রু শরীফ আসে, ওর সাথে ব্যবসা নিয়ে অনেক আগে থেকেই আমাদের রেসারেসি চলছে। সে এখন আমাকে সাহায্য করতে চায়, বাট সেটা প্রেমার বিনিময়ে, অর্থাৎ প্রেমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কোনো উপায় না দেখে আমি রাজি হয়ে যাই। এখন ভাবছি আমি আমার কলিজাকে ছাড়া কিভাবে থাকবো। আজকে কোম্পানি রক্ষার জন্য আমি আমার নাতনিকে বলে দিচ্ছি। দাদু কান্না করে দিল। দাদু কাঁদবেন না, একদিন না একদিন তো অবশ্যই প্রেমাকে বিয়ে দিতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আমি প্রেমাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো তার উল্টো হয়ে গেছে। প্রেমা ম্যাম কি জানে? না, কি করে ওকে বোঝাবো বুঝতে পারছি না। সে কি রাজি হবে? আপনি সব বুঝিয়ে বলেন, রাজি হবে। দেখি কি করা যায়। তারপর দাদু নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে থেকে নিচে চলে গেলাম। রাতের বেলায় আমি রুমে বসে আছি, এমন সময় সানি কল দিছে। কি রে জুয়েল, কি অবস্থা? আসি দোস্ত, তোর কি অবস্থা? ভালো। তোর তো কোনো খোঁজ খবর নাই, ভুলে গেলি নাকি? আরে না, বল তোর কি অবস্থা? আছি। তোর আম্মু অসুস্থ, বিকালে গিয়েছিলাম। তুই কি বাড়িতে আসতে পারবি? না রে দোস্ত, কি হয়েছে আম্মুর? শরীর দুর্বল মনে হয়, তুই টাকা পাঠা, ভালো ডাক্তার দেখাতে হবে। আচ্ছা পাঠাবো। তারপর সানির সাথে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। মায়ের জন্য খারাপ লাগতেছে। আমি বসে আছি, এমন সময় দাদু আসলো। কিরে, কি করিস? কিছু না দাদু, আসেন। কালকে একটু তাড়াতাড়ি উঠিস। কোথাও যাবেন নাকি? আমি যাব না, প্রেমা যাবে। কালকে ওর আব্বু আম্মু আসছে। ও তাই নাকি? তো হঠাৎ করে ওনারা চলে আসছেন যে? প্রেমার বিয়ের কথা ওদেরকে বলেছি, তাই কালকেই আসছে। ও আচ্ছা। আচ্ছা থাক, আমি প্রেমার কাছে যাচ্ছি। দাদু কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বল। বাড়ি থেকে কল আসছিল, আম্মু নাকি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ও, তোর তো এই মাসের বেতন দেওয়া হয়নি। আচ্ছা, কালকে সকালে মনে করে আমার থেকে নিয়ে যাস। হ্যাঁ ওকে দাদু। দাদু চলে গেল। আমি বই বের করে কিছুক্ষণ পড়ালেখা করলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমি গাড়ি ধুয়ে মুছে ফ্রেশ হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম প্রেমা ম্যাম আসছে। আমি গাড়ির দরজা খুলে দিলাম, কিন্তু তিনি কেমন অদ্ভুতভাবে তাকালো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি ম্যাম? তোরে দেখলে ড্রাইভার মনে হয় না কেন বলতো? ড্রাইভার মনে না হলে কি মনে হয়? মনে হয় তুই গাড়ির মালিক। কিছু না বলে হাসছি। ওই, এত হাসার কি আছে? গাড়ি স্টার্ট দে। আমি কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর এয়ারপোর্টে গেলাম। কিছুক্ষণ পর প্রেমার আব্বু আম্মু আসলো। আমি সালাম দিলাম। প্রেমা গিয়ে জোরে ধরলো। তারপর প্রেমা নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। আমি মালামালগুলো গাড়িতে তুললাম, আবার নামালাম। রাতের বেলা আমি পড়তেছি, এমন সময় প্রেমার মোবাইলে কথা বলতে বলতে নিচে চলে আসলো। আমাকে দেখেই ভূত দেখার মতো তাকিয়ে রইল। তারপর বাইরে থেকে ভিতরে আসার আগেই আমি আমার বইটা রেখে একটা গল্পের বই নিয়ে বসে আছি। কি রে, কি করিস? তোর হাতে বই কেন? এমনি পড়তে চাইছিলাম, কিন্তু পারছি না। ও আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে। প্রেমা চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহো, যদি আমার হাতে মাস্টার্সের বই দেখতো, নিশ্চয়ই একটা টাস্কি খেত। আমি আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে নামাজ পড়ে ছাদে গিয়ে ফুলের টবে পানি দিচ্ছি। এমন সময় প্রেমার আব্বু আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো ফুল গাছে পানি দিচ্ছি। এগুলো কি তুমি লাগিয়েছো?
জি। ভালো হয়েছে, কালকে তো ব্যস্ত ছিলাম, তোমার সম্পর্কে কিছুই জানা হয়নি। এমনিতে বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমার নামটা জানো কি? জি, জুয়েল। ওহ, তোমার বাবা মা গ্রামে থাকে? জি, ওনারা গ্রামেই থাকে, আমিও গ্রামে থাকতাম আগে। ও আচ্ছা, তো পড়ালেখা কিছু করেছো নাকি? না, তেমন করিনি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি। আচ্ছা শোনো, প্রেমার বিয়ে সম্পর্কে তো তোমাকে বলা হয়েছে তাই না? জি, দাদু বলেছে। ওহ, তাহলে তো ভালো। আচ্ছা শোনো, আমরা কিছুক্ষণ পর শপিং করতে যাব, ছেলে পক্ষও আসবে, তুমি গাড়ি নিয়ে নিচে থাকো। জি অবশ্যই। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর উনি নিচে চলে গেলেন। আমি পানি দেওয়া শেষে গাড়ি ধুয়ে নিলাম, তারপর নিজের রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, বাইরে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় দাদু কল দিল। দাদু বলো। একটু আমার রুমে আয় তো। আচ্ছা আসছি। তারপর দাদুর রুমে চলে গেলাম, দেখলাম উনি মন খারাপ করে বসে আছে। দাদু আপনি ঠিক আছেন? দাদু চুপ করে আছে। কি ব্যাপার দাদু, কিছু বলছেন না যে? প্রেমার জন্য খারাপ লাগছে রে, আমার নাতনিটা বুঝি আমাকে ছেড়ে চলে যাবে। আরে আজব, আপনি মন খারাপ করছেন কেন? মেয়ে মানুষ, একদিন একদিন ঠিকই পর পুরুষের বাসায় চলে যেতে হবে। এটা তার আসল ঠিকানা নয়, স্বামীর বাড়ি তার একমাত্র ঠিকানা। আর দাদু এখন আপনার উচিত প্রেমাকে হাসি মুখে বিদায় দেওয়া। ঠিক বলছিস। আচ্ছা এই নে ধর তোর এই মাসের বেতন। টাকা দিল। আমি টাকাগুলো নিলাম। কিছুক্ষণ পরেই সবাই বের হবে, গাড়ির কাছেই থাক। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম, তারপর নিচে চলে আসলাম, আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আম্মুর গলা শুনে বুঝলাম আম্মু ভালো নেই। আমিও ভালো আছি। তোমার কথাবার্তা এমন লাগছে কেন? ঠিক আছে তো? আছি। আব্বা কেমন আছে? আছে, তোর জন্য খুবই টেনশন করছে। আমার জন্য টেনশনের দরকার নাই, আমি সানির কাছে টাকা পাঠাচ্ছি, আজকে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাবে, আর ফল ফলাদি কিনে নিয়ে আসবে, মেডিসিন সবগুলো কিনবে। আমাদের দরকার নাই বাপ, তুই ফিরে আয়, যা তুই নিজের ইচ্ছা মতোই চলিস, আমরা তোকে আর বিয়ের জন্য চাপ দিব না। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন চাকরি ছেড়ে আসা সম্ভব না। এ কথা বলেই কলটা কেটে দিলাম। আমি গাড়ির সামনে হেলান দিয়ে মোবাইল টিপতেছি, এমন সময় দেখলাম প্রেমা আসছে, কালো একটা শাড়ি পরে, দেখেই যে কারো চোখ আটকে যাওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না, আমিও হা করে তাকিয়ে রইলাম। ওই এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে। আমি কিছু না বলে অন্যদিকে তাকালাম। এক এক করে আন্টি, আঙ্কেল আর দাদু সবাই গাড়িতে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম, গন্তব্য শপিং মলে যাব। প্রায় 30 মিনিট পর শপিং মলের সামনে গেলাম, ছেলেপক্ষও সেখানে ছিল। তারপর সবাই একত্রে ভিতরে যাচ্ছে, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। কিরে তুই দাঁড়িয়ে আছিস যে? দাদু আমি গিয়ে কি করব? আপনাদের কেনাকাটা শেষ হলে আমাকে একটা কল দিয়েন, আমি গিয়ে নিয়ে আসব। কি করবি মনে? আয় আমার সাথে আয়। উনি একমাত্র মানুষ যিনি মা বাবার পরে আমাকে বেশি ভালোবাসেন। ওনার কথা না রেখে পারলাম না। তারপর ওনাদের সাথে সাথে আমিও গেলাম। একটা শাড়ির দোকানে গেল, একের পর এক শাড়ি দেখতেছে, কিন্তু কিছুতেই ওনাদের শাড়ি পছন্দ হচ্ছে না। পরে আন্টি আমাকে বলল, এই জুয়েল, তুমি এটা দেখো তো। আন্টি আমি কি দেখবো? আপনাদের যেটা পছন্দ হয় সেটা দেখেন। সমস্যা নেই, দেখো। তারপর আমি কয়েকটা শাড়ি দেখলাম, বিয়ে তো তাই সবগুলো লাল শাড়ি দেখছে। আমি একটা নীল শাড়ি বের করলাম। আন্টি এটা দেখেন তো। নীল শাড়ি? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? সবাই হয়তো পরে না, তবে নীল শাড়িতে প্রেমা ম্যামকে খুব সুন্দর লাগবে। না, আমি পছন্দ করি না, লালই দেখবো। তারপর ওনারা আরো কয়েকটা লাল দেখে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন চিন্তা করলো, তারপর নীল শাড়িটাই নিল। মুখে কিছু না বললেও মনে মনে একটা ধন্যবাদ দিলাম। এইভাবে এক এক করে সবগুলো জিনিস নিল। আমি দাদুর জন্য ভালো দেখে কয়েকটা পাঞ্জাবি আর পায়জামা, আতর, সুগন্ধি সহ কিছু জিনিস নিলাম। দীর্ঘ 4 ঘন্টা শেষে ওনাদের শপিং শেষ হয়। আমি সবগুলো জিনিস নিয়ে গাড়িতে রেখে আসলাম। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। প্রেমা আমাকে ডাক দেয়। ওই শোন। জি ম্যাম বলেন। তুই আব্বু আম্মুকে আঙ্কেল আন্টি কেন ডাকিস? তো কি ডাকবো? কি ডাকবো মানে? স্যার ম্যাম ডাকবি। তোর কোনো স্টেটাস আছে? স্যার ডাকবি, মনে থাকবে? আর হ্যাঁ, কেনাকাটার সময় বা কোনো কিছু করার সময় তুই সামনে থাকবি না, ড্রাইভারের মতো থাকবি।
তুই দাদুর পছন্দের, আমাদের না, বুঝেছিস? আমি হ্যাঁসূচক মাথা নাড়ালাম। সুন্দর মেয়েদের এই একটাই সমস্যা, অহংকারী হবেই হবে। তার উপর যদি ধনির দুলালি হয় তাহলে তো কথাই নাই। যাই হোক, প্রেমা আমাকে এইরকম দু একটা খোঁচা দেওয়া কথা বলে থাকে, এটা কোনো ব্যাপার না। সবাই রেস্টুরেন্টে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কেন বাইরে কেন? আয়। না দাদু, ঠিক আছি। আরে কি ঠিক আছিস, ভেতরে আয়। কিছু করার নাই, ভেতরে গেলাম। দেখলাম প্রেমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবগুলো মাল প্রেমার রুমে দিয়ে আসলাম। ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর বিকালে ঘুম দিলাম। দাদু ডেকে বলল পরের দিন থেকেই নাকি ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করবে, সব কিছু দেখে রাখার জন্য। কালকে গিয়েই ইনভাইটেশন কার্ড বানাতে হবে। আমি পরের দিন গিয়ে কার্ডগুলো বানিয়ে নিয়ে আসলাম। কার্ডগুলো নিয়ে প্রেমার রুমে গেলাম। দেখলাম প্রেমা কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখে অনেক জোরে একটা চিৎকার দেয়। আমি ভয়ে কার্ডগুলো ফেলে দিয়ে নিচের দিকে দৌড় দেই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, না জানি আজকে আমার কপালে কি আছে। কিছুক্ষণ পর প্রেমা নিচে আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি চেঞ্জ করার সময় আমার রুমে যাস? সরি ম্যাম, আমি ইচ্ছা করে যাইনি, আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাখ তো সরি, খ্যাত কোথাকার। আর আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেলো। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনেও যাব না, বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় দাদু কল দিল। দাদু বলো। আরে আয় তো। আমি উপরে গেলাম, দেখলাম প্রেমাও উপরে দাঁড়িয়ে আছে। দাদু ডেকেছেন? শোন, প্রেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়ের ইনভিটেশন কার্ড দিবে, তুই একটু ওকে নিয়ে বের হতো। আমি প্রেমার দিকে তাকালাম, দেখলাম সে এখনো আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তারপর হ্যাঁসূচক মাথা নাড়ালাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমাও আসলো, এসে আমার পাশের সিটে বসলো। এমনিতেই ভয় লাগে, তার উপর পাশে এসে বসছে। ম্যাম, কোথায় যাবেন? আগে কলেজে চল। কলেজের কথা শুনে একটা মোচড় দিল। পরিচিত কেউ যদি দেখে বা প্রেমা যদি জেনে যায় আমি ওই কলেজে পড়ি, তার উপরে ক্লাসে। ধুর, এত ভেবে লাভ নাই। কলেজে আমার কোনো বন্ধু নাই, কারণ ভর্তি হয়ে আমি আর ক্লাস করিনি, মাত্র 2-3 দিন করেছি, তাও আবার প্রেমা দেশে আসার আগে। ওই কি হয়েছে, বসে আছিস কেন? সরি ম্যাম। একথা বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেমা নামার আগে আমি নেমে দরজা খুলে দিলাম। ও নেমে হাঁটা দিল, আমি পিছনে আসতেছি। এমন সময় প্রেমা বলল, ওই তুই কোথায় আসছিস? এখানে থাক। তোর মতো খ্যাত যদি আমার সাথে যায় তাহলে বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ কমে যাবে। আমি আর কিছু না বলে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্প একটু সামনে গেটের পাশে একটা ফুচকার দোকানের কাছে ওর ফ্রেন্ডরা সবাই বসে আছে। প্রেমা ওদের কাছে গিয়ে হাত মিলালো। তারপর প্রেমাও সেখানে গিয়ে বসলো। বল, তোদের কি অবস্থা? ভালোই। তোর কি অবস্থা? কোনো খোঁজ খবর নাই? আরে অনেক চাপের মধ্যে আছি। ওদের আর আমার মধ্যে বেশি দূরত্ব না থাকায় স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে। তার মধ্যে থেকে একটা মেয়ে বলল, ওই ছেলেটা কে রে? আর বলিস না, শালা একটা খ্যাত আমার ড্রাইভার। দেখতে তো অনেক স্মার্ট। দোস্ত, আমার সাথে লাইন করিয়ে দে না। তুই পাগল হয়েছিস? ওই ছোট লোকটাকেই তো পছন্দ হয়েছে, তার উপর পড়ালেখাও নাই। তাতে কি, আমার তো পছন্দ হয়েছে। তুই প্লিজ ব্যবস্থা করে দে। তাদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলল, আরে হোনারে তো কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। কোথায় দেখেছিস? মনে পড়েছে। হনি তো আমাদের কলেজেই পড়ে, মাস্টার্সে। আমি যেদিন ফর্ম জমা দিয়েছিলাম উনিও আমার সাথে ফর্ম জমা দিয়েছিল। তোর মাথা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু তাহলে সেদিন? এই বাদ দে তো, সেই কখন থেকে ওর কথা নিয়ে পড়ে আছিস। দেখ দেখ, এমনভাবে গাড়ির সাথে হেলান দিয়ে আছে যেন মনে হচ্ছে গাড়ির মালিকও। তুই ওরে নিয়ে তো যেতে চাস কেন? ওই খবিস্টারে দেখতে পারি না। আচ্ছা শোন, যে কারণে তোদের সাথে দেখা করা। এরপর প্রেমা ব্যাগ থেকে কার্ডগুলো বের করে ওদের হাতে দিল। সবাই তো অবাক, সবাই একসাথে অভিনন্দন জানালো। প্রেমা ওদের সবাইকে নিয়ে গাড়ির সামনে নিয়ে আসলো। তারপর আমাকে বলল, ওই গাড়ি স্টার্ট দে।
আমি দরজা খুলে দিলাম। ওরা বসার পর গাড়ি স্টার্ট দিলাম। প্রেমার কথা মতো একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। গাড়িতে প্রেমা আমাকে অনেকভাবে অপমান করেছে, ইংরেজিতে অনেকগুলো গালিও দিল। ও ভাবছে আমি কিছু বুঝি না। তারপরেও কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে গেলাম। নেমে আবার গাড়ির দরজা খুলে দিলাম। ওরা রেস্টুরেন্টের ভিতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওর দুজন ফ্রেন্ড আমাকে ডেকেছে, আমি যাইনি। প্রেমা ইশারায় না করেছে, তার উপর রাগীভাবে তাকিয়ে আছে, সেজন্য আর যাইনি। ওরা ভিতরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিল। আমি গাড়ির ভিতরে বসে রইলাম। আয়মানকে কল দিলাম। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই ভুলে গেলি? ভুলে গেলে কল কেমনে দিলাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিচ্ছি। তুই? বসের মেয়ের বিয়ে, কার্ড বিলি করতে আসছি। ও, তো পড়ালেখা চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগ পাচ্ছি না, তার উপর বিয়ের জন্য এই কয়দিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই যে পড়ালেখা করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আয়মানের সাথে কথা বলছি, এমন সময় দেখলাম ওরা বের হয়েছে। আমি তাড়াতাড়ি করে কল কেটে দিলাম। প্রেমা ভিতরে বসলো, বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসা চলে আসলাম। বিকালবেলা দাদুকে নিয়ে বের হলাম। মুরব্বীদের আর আত্মীয় স্বজনদের উনি দাওয়াত দিচ্ছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলে পরিচয় দেয়। ওনার সাথে বের হলে সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। এভাবে 2 দিন পর্যন্ত শুধু কার্ডই বিলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমিও নিজ দায়িত্বে সব ঠিকমতো দেখাশোনা করছি। দেখতে দেখতে হলুদের দিন চলে আসলো। পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো হলো। অন্যদিকে অন্য দিনের তুলনায় দেখতে একটু অন্যরকম লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি আর দাদু সবাইকে রিসিভ করতেছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া শুনেন। জি বলেন। বলছিলাম কি, আমাদেরকে পার্লারে দিয়ে আসতে হবে, ওখানে সময় লাগবে, তো এখন না গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, ওইগুলো সেরে আসছি। এরপর আমি দাদুর কাছে গেলাম। দাদুর থেকে অনুমতি নিয়ে নিচে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করলাম। তারপর ওরা উঠলো, আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওদেরকে নিয়ে পার্লারে গেলাম। ওদের ওখানে রেখে আবার বাসায় চলে আসলাম। হলুদের যে স্টেজটা বানালো কেমন যেন আমার পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু, স্টেজটা আমার পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে, অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করব, এখন তো নতুন কাউকে দেওয়া সম্ভব না। দাদু, আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদুর থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজটা থেকে ফুল আর টিস্যুগুলো সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের স্টেজ বা কোনো রিলেটিভদের বিয়ে হলে স্টেজ আমি আর সানি সাজাতাম। অনেক বন্ধুর ভাই বোনের হলুদের স্টেজও আমি সাজিয়েছি। সেই থেকে অল্প কিছু অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল সাজাতে সাজাতে। পকেট থেকে মোবাইল বের করে দেখি প্রেমা 9টা কল দিছে। মনে হয় ওদের শেষ। আমার একটু ভয় হলো, না জানি কি আছে কপালে। তাড়াতাড়ি কল দিতে যাব, এমন সময় দাদু আসলো। প্রেমা নাকি কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি আর কল না দিয়ে আবার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। পার্লারের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে আসতেই প্রেমা আমার গালে ঠাস করে একটা বসিয়ে দিল। আমি একটু অবাক হলাম, কোনো দোষ ছাড়া এইভাবে কেন হাত দিল? শুধু আমি না, প্রেমার বন্ধুগুলাও হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, এত কিসের ব্যস্ততা তোর যে আমার কল ধরিস না? সরি ম্যাম, আসলে স্টেজ সাজাচ্ছিলাম তো তাই। প্রেমা আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। ওর বন্ধুগুলো এখনো তাকিয়ে আছে। চট দিয়েছি ভালো কথা, সবার সামনে দেওয়ার কি দরকার ছিল? গরিব হয়েছে তো কি হয়েছে, আমার তো একটা মান সম্মান আছে। যাই হোক, ওর ফ্রেন্ডরা সবাই গাড়িতে ওঠার পর ওদের বাসায় নিয়ে আসলাম। ওরা গাড়ি থেকে নামলো, আমি ওদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলাম। তারপর ভিতরে যাচ্ছি, এমন সময় দেখলাম সবাই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে দেখে ওর একটা ফ্রেন্ড বলল, ভাই এটা কি আপনি সাজিয়েছেন? আমি হাসিচোখ মাথা নাড়ালাম। বাহ, আপনি তো খুব সুন্দর সাজাতে পারেন।
আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ওরা এবার ভেতরে চলে গেল। দাদুর সাথে দেখা করলাম। অনেক খিদা লেগে গেছে, সেই বিকাল থেকে কাজ করে যাচ্ছি, কিছুই খাইনি। গিয়ে বিরিয়ানি খেয়ে আসলাম। তারপর আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছি, এমন সময় দেখলাম দাদু 2টা ব্যাগ নিয়ে আমার রুমে আসলো। কিরে তুই এখানে? আমি তোকে খুঁজতেছি, কলও দিয়েছিলাম। দাদু, গোসল করলাম, মোবাইল টেবিলে ছিল। আচ্ছা শোন, এখানে 2টা পাঞ্জাবি আছে, একটা এখন পরে হলুদে হয়, আর একটা কালকে বিয়েতে গায়ে দিস। হ্যাঁ। আরে দাদু, এগুলো কি দরকার ছিল? আমরা সবাই গায়ে দেব, আমার নাতি গায়ে দিবে না? এটা কি করে সম্ভব? এখন হলুদ রঙেরটা গায়ে দিস, নীলটা কালকে দিস। দাদু, বিয়েতে তো কেউ পাঞ্জাবি পরে না। সমস্যা নেই, তুই পড়িস, ভালো লাগবে। কিছু না বলে দাদুকে আবার সালাম করলাম। দাদু বুকে জড়িয়ে নিল। এরপর আমি রেডি হয়ে স্টেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রেমাকেও নিয়ে আসা হলো। আমি ওরে দেখে হা করে তাকিয়ে আছি। এমনিতেও সুন্দর, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরা। এইরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ও গিয়ে স্টেজে বসলো। একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পর দাদু আমাকে ডাকলো প্রেমাকে হলুদ দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম। প্রেমার আব্বু আম্মুও ডাকাডাকি শুরু করলো। আমি বারবার প্রেমার দিকে তাকাচ্ছি। হলুদ দিতে যাওয়ার পর যদি আবারও চট দেয় তাহলে তো আমার সব শেষ। দাদুর জোরাজুরিতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি করব বুঝতেছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারা দিয়ে হলুদ দিতে বলল। আমি আর কোনো কিছু না ভেবে অল্প একটু মিষ্টি নিয়ে প্রেমাকে খাইয়ে দিলাম। প্রথমে ভাবছি খাবে না, পরে কি যেন চিন্তা করে খেয়ে নিল। আমাকেও একটু খাইয়ে দিল। আমি অল্প একটু হলুদ নিয়ে ওর কপালে লাগিয়ে দিলাম। মনে হয় আমি সবার শেষে হলুদ দিচ্ছি, আর কেউ বাকি নেই। দাদু কি মনে করে স্টেজে আসলো, প্রেমাকেও দ্বিতীয়বারের মতো খাইয়ে দিল, আর সাথে আমাকেও। আমিও দাদুকে খাইয়ে দিলাম। এরপর দাদু এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো যা আমি স্বপ্নেও ভাবিনি। দাদু অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে লাগিয়ে দিল। এরপর প্রেমার বন্ধুরাও স্টেজে আসলো। সবাই মিলে আমাকে অনেকগুলো হলুদ লাগিয়ে দিল। আমি তো পুরাই অবাক। আমি অনেকগুলো হলুদ দাদুর গায়ে মাখিয়ে দিলাম। অন্যরকম একটা মুহূর্ত কাটালাম। এভাবে কিছুক্ষণ চললো। তারপর ছবি তুলে যে যার মতো চলে গেল। আমি দাদুকে ওনার রুমে দিয়ে আসলাম। তারপর নিচে এসে গোসল করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, না হলে ফজর নামাজ মিস হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। রান্না করে গেলাম, দেখলাম সবাই ব্যস্ত। আমি ওনাদের সাথে কাজ করা শুরু করে দিলাম। তারপর সব মেহমানদের নাস্তা করিয়ে আরো কিছু কাজ করে নিলাম। কিছুক্ষণ পর প্রেমা আমাকে কল দেয়। ওই কই রে তুই? আমি তো রান্নাঘরে। রান্নাঘরে কি করিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, আমরা পার্লারে যাব। কখন যাবেন? এই তো এক্ষুনি। আচ্ছা নিচে আসেন, আমি গাড়ি বের করছি। দাদুর সাথে কথা বলে গাড়ি বের করলাম। তারপর প্রেমা আর ওর বান্ধবীরা সবাই গাড়িতে এসে বসলো। ওদের নিয়ে পার্লারে গেলাম। পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি, ম্যাম কতক্ষণ লাগবে? কেন? বাসায় একটু কাজ আছে, আর আমি এখনো গোসল করিনি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আবার বাসায় চলে আসলাম। নিজের রুমে গিয়ে গোসল করে নিলাম। এরপর আবারও বাইরে গিয়ে সব মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা গাড়ি রেডি হয়ে গেল। ওনাদের সবাইকে পাঠিয়ে দিলাম। প্রেমার আব্বু আম্মু আলাদা গাড়িতে করে গেছে। দেখলাম দাদু দাঁড়িয়ে আছে। কিরে তুই এখনো রেডি হসনি? এই তো দাদু যাচ্ছি, আপনিও চলে যান। আমি তোর সাথেই যাব। কিন্তু দাদু, আমি তো প্রেমা ম্যামদেরকে নিয়ে যাব, ওনারা পার্লারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে নে, আমি চলে যাচ্ছি। এরপর দাদুকেও গাড়িতে উঠিয়ে দিলাম। উনি ওনার কয়েকজন কলিগের সাথে চলে গেলেন। এরপর আমি রেডি হয়ে নিলাম। দাদুর কিনে দেওয়া সে নীল কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। যদিও কেউ বিয়েতে পাঞ্জাবি পরে না, কিন্তু দাদুর রিকোয়েস্ট না রেখে পারলাম না। তারপর আমি রেডি হয়ে এক নজর পুরো বাড়িটা ঘুরে দেখলাম কেউ বাদ আছে কিনা। না, কেউ নেই। গিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় প্রেমা কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। আমিও তাড়াতাড়ি চলে গেলাম। পার্লারের সামনে গিয়ে গাড়ি হর্ন দিলাম। প্রেমার বান্ধবীরা সবাই বের হয়ে আসলো। প্রেমার সাথে সাথে ওরাও বউয়ের মতো সেজে আছে। কোনটা বউ সেটা বোঝা যাচ্ছে না। নতুন কেউ হলে মনে করবে সবার বিয়ে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেমা বেরিয়ে আসলো। আমি দেখে হা করে তাকিয়ে রইলাম।
অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। বিয়েতে সবাই লাল শাড়ি পরে, কিন্তু প্রেমা আমার পছন্দ করে দেওয়া নীল শাড়িটাই পরেছে। মনে হচ্ছে আকাশের কোনো নীল পরি নিচে নেমে চলে আসছে। যাই হোক, আমি আর বেশি তাকালাম না, না হলে আবার চর খেতে হবে। আমি গাড়ির দরজা খুলে দিলাম। ওর বান্ধবীরা সবাই গাড়িতে উঠলো। প্রেমা এসে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম, কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাম। গাড়ি চলতেছে, এমন সময় পেছন থেকে প্রেমার একটা ফ্রেন্ড আমাকে ডাক দিল। ভাইয়া, একটা কথা বলতাম। জি বলেন। আপনার কি নীল কালার খুব পছন্দ? কেন বলুন তো? প্রেমার জন্য নীল শাড়ি পছন্দ করলেন, আবার নিজের জন্য নীল কালারের পাঞ্জাবি পরলেন, তাই আর কি। ও, প্রেমা ম্যামকে নীল শাড়িতেই সুন্দর লাগবে, তাই ওইটা পছন্দ করলাম। আর আমার জন্য এই পাঞ্জাবি দাদু পছন্দ করেছে, উনি কিনে দিয়েছে। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে নেমে দরজা খুলে দিলাম। এক এক করে সবাই নামলো, তারপর সবাই স্টেজের সামনে গেল। দাদু ডাক দিল, কিরে আসছিস? জি দাদু, আসছি। আচ্ছা চল খেয়ে নে, পরে তোর অনেক কাজ আছে। আপনারা খেয়েছেন? আমরা খাইছি, যা তুই খেয়ে নে। আমারও অনেক খিদা লেগেছে, গিয়ে খেয়ে নিলাম। তারপর দাদুর কাছে গেলাম। চল ভেতরে যাব। কেন দাদু? আমার শ্বশুর বাড়ির সকলের সাথে তোর পরিচয়টা করিয়ে দিই। এখন আর আমার সাথে তো তেমন কিছু যায় আসে না। এত কথা বলিস কেন, চল। তারপর দাদুর সাথে ভিতরে গেলাম। দেখলাম প্রেমার আব্বু আম্মু আর শাহিন, মানে বরের নাম, শাহিনের আব্বু আম্মু বসে বসে গল্প করছে। আমি দাদুর সাথে গেলাম, উনি আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমিও সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর বরের গাড়ি আসলো, সবাই ওইদিকে ছোটাছুটি শুরু করলো। বর এসে স্টেজে প্রেমার পাশে গিয়ে বসলো। দুজনকে খুব সুন্দর লাগছে, প্রেমার মুখে হাসি লেগে আছে। এমন সময় দাদু বরের বাবা শরীফ সাহেবকে বলল, চলেন এবার বিয়ের কাজটা সেরে ফেলি। দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমরা আমাদের কাজগুলো সেরে নেই। আমাদের আবার কি কাজ? এমন সময় শরীফ সাহেব একটা উকিলকে ডাক দিলেন। উকিল এসে ওনার ব্যাগ থেকে অনেকগুলো কাগজ আর একটা কলম বের করলো। এখানে একটা সাইন করে দিন, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এগুলো কিসের কাগজ? আপনি স্বেচ্ছায় আপনার পুরো কোম্পানি আমাদের নামে লিখে দিবেন, পাশাপাশি আপনার নিজস্ব বাড়ি গাড়ি এবং যত সম্পদ আছে সব আমার ছেলের নামে লিখে দিবেন। তাহলেই আমরা প্রেমাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব এবং আপনার ব্যাংক লোন শোধ করে দেব। শরীফ সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। দাদু রীতিমতো একটা ধাক্কা খেলেন। কি বলছেন এসব? আপনি বিয়ের আগে তো এগুলো কিছুই বলেননি। এখন তো বলছি, তাড়াতাড়ি সাইনটা করে দিন। অসম্ভব। আমার নাতনি কোন দিক দিয়ে কম আছে যে আপনারা সব নিতে চাচ্ছেন? আপনাদের 7 জন্মের ভাগ্য যে প্রেমা আপনাদের ঘরে বউ হয়ে যাচ্ছে, বুঝলেন? তার মানে আপনি সাইনটা করবেন না? অসম্ভব, জীবনেও করব না। তাহলে আর কি, বিয়েটা হচ্ছে না? মানে কি এসবে? দেখেন, আমার সকল আত্মীয়, অফিসের কালিগ, চেনা জানা সবাই এখানে আছে। হ্যাঁ, এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান সব শেষ। আমরা চাইছিলাম সেটা, আপনার জন্য আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলেছে, এবার বুঝেন। দাদু হুট করেই শরীফের হাতটা ধরে ফেললো, কিন্তু ওনারা কিছুতেই মানতে রাজি নয়। আমি, প্রেমার আব্বু সকলে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না, বরং আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনারা বরকে নিয়ে চলে গেল। পুরো বিয়ের অনুষ্ঠান থমথমে অবস্থা হয়ে গেল। প্রেমা চিন্তার লাশ হয়ে বসে আছে, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। দাদু চেঁচিয়ে বললেন আজকের মধ্যেই প্রেমার বিয়ে দিবেন। দাদু চিন্তায় মাটিতে বসে পড়লেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমিও একটু গিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দাদু কি যেন মনে করে আমার কাছে আসলেন। হুট করে আমার হাতটা ধরে ফেললেন। একমাত্র তুই পারিস আমার মান ইজ্জত রক্ষা করতে। তুই আমার অনেক উপকার করেছিস, প্লিজ আমার আর একটা উপকার কর বাবা। আরে দাদু, এইভাবে বলছেন কেন? বলেন কি উপকার, আমি আপনার জন্য সব করতে পারি। তুই প্রেমাকে বিয়ে কর। কি? এটা কি করে সম্ভব? তুই না একটু আগে বললি আমার সব উপকার করবি, এখন কেন না করছিস? কিন্তু দাদু, এটা কিছুতেই হয় না। প্লিজ না করিস না। আজকে যদি তোর বাবা মা বলতো তাহলে কি তুই না করতি? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব কিছুই বুঝতেছি না। এরপরে প্রেমার দিকে তাকালাম। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাসূচক মাথা নাড়লাম। প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বলবি?
প্রেমা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে, তুই শুধুমাত্র আমার মান ইজ্জতটা রক্ষা কর। ওকে দাদু, আপনি যা বলবেন সেটাই হবে। দাদু আমার কাঁধে হাত দেয়, তারপর প্রেমার কাছে চলে যায়। আমি এখানে দাঁড়িয়ে রইলাম। প্রেমা রাজি হবে কিনা আল্লাহ ভালো জানে। সে তো আমাকে এক মুহূর্ত সহ্য করতে পারে না, তার উপর বিয়ে করা সেটা তো অসম্ভব। চারপাশে মানুষগুলো কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। দাদু কিছুক্ষণ পর হাসি মুখে আমার কাছে আসলো। দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে প্রেমা মনে হচ্ছে রাজি হয়েছে। যা স্টেজে গিয়ে বস, কাজী অনেকক্ষণ যাবৎ বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এত সহজে রাজি হওয়ার মতো মেয়ে প্রেমা নয়, নিশ্চয়ই সে অন্য কোনো কিছু চিন্তা করছে। কি ভাবছিস? যা। জি দাদু, যাচ্ছি। তারপর আমি গিয়ে প্রেমার পাশে বসলাম। ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। চোখ মুখ লাল করে সে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস খুবই ভালো লাগছে, আমিও নীল কালারে পাঞ্জাবি পরে আছি আর প্রেমাও নীল শাড়ি। দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করছে। নীরব হয়ে যাওয়া বিয়ের অনুষ্ঠান যেন মুহূর্তে প্রাণ ফিরে পেল। আবার আগের মতোই হই হুল্লার শুরু হলো। কিছুক্ষণ পর কাজে আসলো, এসে আমাদের বিয়েটা করিয়ে দিল। যদিও প্রেমা সহজে কবুলটা বলেনি, অনেক ভেবেচিন্তে তারপর বলেছে। প্রেমা আর তার বান্ধবীরা সবাই গাড়িতে গিয়ে বসলো। আমি আবারও সেই ড্রাইভারের সিটে গিয়ে বসলাম। প্রেমার বান্ধবীরা অনেক অনেক রকম মজা করতেছে, বাট সে একদম চুপ ছিল। যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। সবই ঠিকঠাক চলছে। এখন প্রায় রাত 12টা। আমি দাঁড়িয়ে আছি বাসার ছাদে। আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল ধরলো, মনে হয় ঘুমিয়েছিল। আম্মুকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। আম্মু অনেক খুশি। আম্মু বলছে কালকে প্রেমাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো পসিবল না। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আর আইমানকেও জানালাম। ওরা তো আমার উপর অনেক রাগ যে ওদের না বলে বিয়ে করে ফেললাম। যাই হোক, কথা বলা শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কালকে এই সময়ে আমি ওনাদের ড্রাইভার, আর আজকে জামাই। বিয়ের জন্যই আমি বাড়ি ছেড়ে পালালাম, আর এখানে এসেও বিয়ে। এই বিয়েটা আমাকে ছাড়লো না। একটু পর অনুভব করলাম কেউ পিছনে এসে আমার কাঁধে হাত দিয়েছে। তাকিয়ে দেখি দাদু। দাদু, আপনি ঘুমাননি এখনো? আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলেছি, তাই না? আরে দাদু, আপনি এগুলো কি বলেন? আপনি এত বিশাল সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনা করিনি। যা, প্রেমা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, রাতও অনেক হয়েছে, যা ভেতরে যা। আমি আর কিছু না বলে চলে গেলাম। নিচে এসে প্রেমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমার রুম ছিল নিচে, কিন্তু আজ থেকে এখানে এমন জন্য অস্বস্তি লাগছে। ভয়ে ভয়ে দরজা খুললাম, ভিতরে গেলাম। দেখলাম প্রেমা ভিতরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। আমি গিয়ে সোফায় বসে রইলাম, কিন্তু আমার ধারণা ভুল। প্রেমা বারান্দায় গিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। এসে আমার দিকে তাকালো, কিছু না বলে গিয়ে সোজা ঘুমিয়ে গেল। আমিও কিছুক্ষণ বসে রইলাম। তারপর আমিও গিয়ে ওর পাশে খাটে গিয়ে বসলাম। যেই মাত্র বসলাম, সাথে সাথে সে একটা ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো বোকা, খ্যাত, অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসেবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য। দাদুর দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। জীবনেও কোনো দিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না, বলে দিলাম। ড্রাইভারের মতো থাকবি। তুই আগেও ড্রাইভার ছিলি, এখনও ড্রাইভার হিসেবেই থাকবি। তোকে দাদু আর আব্বু আম্মু ভালো চোখে দেখে, আমি না। তোদের মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। দাদুকে ফাঁদে ফেলে আমাকে বিয়ে করছিস, আমি সব জানি। কিন্তু শুনে রাখ, যত তাড়াতাড়ি আমি তোকে ডিভোর্স দিব। শালার, এই ছিল আমার কপালে, যার জন্য করলাম চুরি সেই চোরটাকে। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে যাব। এমন সময় প্রেমা আবার বলে, ওই কই যাস? তুই এখানে থেকে কি করব? আমি আমার রুমে চলে যাচ্ছি, ড্রাইভারের জায়গা যাচ্ছি। না, যাবি না। মানে কি? যাব না কেন? তুই যদি এখন ওখানে যাস বা ওই রুমে থাকিস, তাহলে সবাই ভাববে আমার আর তোর মাঝে কিছু হয়েছে, পরে আরও ঝামেলা হবে। বাহ, বুদ্ধি তো ভালোই আছে দেখা যাচ্ছে। আর হ্যাঁ শোন, তুই আমাকে ম্যাম বলেই ডাকবি, মনে থাকবে? আমি হাসিচোখ মাথা নাড়লাম। আজ থেকে তুই নিচে ঘুমাবি, খবরদার
ভুলে আমাকে টাচ করার চেষ্টা করবি না। যদি করিস তাহলে দেখবি আমি তোর কি হাল করি। আমি কিছু না বলে সোফায় গিয়ে ঘুমালাম। লাইট অফ করার সাথে সাথে প্রেমা লাফিয়ে উঠলো। ওই তুই লাইট কেন অফ করলি? লাইট অফ না করলে ঘুমাবো কিভাবে? আমি আলোতে ঘুমাতে পারি না। তুই কি ভাবছিস আমি তোর মতলব বুঝি না? লাইট অফ করবি, তারপর তুই আমাকে ছি লাইট অফ করতে পারবি না। রাগে আমার পুরো শরীর কেঁপে উঠলো। সোজা উঠে চলে যেতে লাগলাম। কি রে, কই যাস? তো এখানে থেকে কি করব? এখানে থাকলে তো আমি আপনার গায়ে হাত দেব, তার চেয়ে বরং চলে যাওয়াই বেটার। এত খারাপ মন মানসিকতা নিয়ে থাকেন কিভাবে? সবার মন কি আপনার মতো? তোদের ছেলেদের আমার চেনা আছে, যা শুয়ে পড়। শোন, ড্রিম লাইট জ্বালিয়ে রাখ, আমার ভয় করে। আর কিছু না বলে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি প্রেমাও নেই। আমি এক লাফ দিয়ে উঠে গেলাম। তাড়াতাড়ি করে সোফা রুমে গেলাম। গিয়ে দেখি অনেকগুলো লোক দাদুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর, কি ব্যাপার, আপনারা কারা? আমার ব্যাংক থেকে আসছি। ওরা কোম্পানি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে। এখন সুদে আসলে টাকার পরিমাণ 3 গুণ হয়ে গেছে। যদি ওই টাকাটা ফেরত না দেয় তাহলে আমরা ওরা কোম্পানি নিলামে ওঠাতে বাধ্য হব। ওনাকে এর আগে কয়েকবার সতর্ক করা হয়েছে, বাট উনি কিছুই করেনি। তাই আজকে বাসায় আসলাম। হয় টাকা দিতে হবে, নাহলে এই বাড়ি আর ওনার পুরো কোম্পানি ব্যাংকের নামে লিখে দিতে হবে। ব্যাংকের লোকটার কথা শুনে যেন আমার পুরো শরীর কেঁপে উঠলো। কি হবে এখন? দাদুর দিকে তাকালাম। উনি অপরাধী হয়ে বসে আছেন। পাশে প্রেমার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আমি ব্যাংকের লোকটাকে বললাম, স্যার কত টাকা হয়েছে মোট? অনেক টাকা। কেন, আপনি দিবেন নাকি? আপনি কে? স্যার আমার কিছু কথা আছে। জি বলুন। আমাদেরকে আরো 6টা মাস সময় দেন, আমরা আপনাদের পুরো টাকা দিয়ে দিব। অসম্ভব, এর আগেও কয়েকবার সময় দিয়েছি, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামী 6 মাসে যদি আপনাদের টাকা না দিতে পারি তাহলে আপনারা এই কোম্পানি বিক্রি করে দিয়েন। সাথে আমাকে যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। আমি আপনাদের আরও একটা নিউজ দিতে চাই। কি নিউজ? যদি আপনারা আমাকে 6 মাস সময় দেন তাহলে আমি পুরো টাকার উপর 5% কমিশন দিব। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই অল্প টাকার কোম্পানি নিয়ে নেবেন নাকি পুরো টাকা সাথে 5% কমিশন সহ নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটা ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরা কথা বলল। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা কি যেন? জি আমার নাম জুয়েল। জুয়েল সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদের একটা শর্ত আছে। জি বলেন। যদি আপনি সঠিক সময় টাকা না দেন তাহলে আমরা কোম্পানি দখলের পাশাপাশি আপনাকে প্রতারণার মামলায় জেলে পাঠাবো। ওকে আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামের স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলাম। পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখতেছিলাম ফ্যামিলির সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে যে 6-এ পড়া ছেলেটা কিভাবে এত কিছু লিখে। যাই হোক, ওই দিকে নজর দেওয়ার দরকার নাই। সাক্ষী হিসেবে দাদু আর প্রেমার আব্বু সাইন করলো। তারপর আরও কিছু কথা বলার পর ব্যাংকের লোকগুলো চলে গেল। দাদু আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা করে রুমে চলে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে আছে। ওই তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি, তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে? সেটা আপনার না জানলেও চলবে। তুই বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজের নামে করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবন নিয়েও এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন, যত সব আজাইরা। আমি আর ওরে পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছু করতে হবে, না হলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি প্রেমার এগুলো মাথায় রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদুর রুমে গেলাম। আসছিস? দাদু। বল কি কথা? দাদু আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে অর্থাৎ প্রেমার আব্বুকে দিয়ে দেন। কিভাবে দিব? ও তো আবারও ইংল্যান্ড চলে যাবে। দাদু বাপ দাদার ভিটা মাটির চেয়েও কি ইংল্যান্ডে যাওয়া বেশি জরুরি? কি করব, ও তো প্রেমার বিয়ের জন্যই আসছিল। দাদু উনি আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নাই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেন, বাকিটা আমি রেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতেছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো
তাহলে কিছু একটা করতে পারবি। দাদু, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? দাদু, আমি আপনাকে বলেছি যে আমি পড়ালেখা করিনি, কিন্তু দাদু আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি অ্যান্ড প্রেমার কলেজে পড়ি। দাদু অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু, আগে বললে হয়তো আপনি আমাকে এই ড্রাইভারের চাকরিটা দিতেন না, তাই আগে বলিনি। দাদু, আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললে সমস্যা কোথায়? না দাদু, প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন অ্যান্ড ওনাকে সব কিছু বুঝিয়ে দিবেন। আমি নিচে গাড়ি নিয়ে আসছি, আপনি স্যারকে নিয়ে আসেন। আমি নিচে গাড়ি নিয়ে আসছি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো, ওনাদের নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সব কিছু বুঝিয়ে বললাম, উনিও আর না করেননি। তারপর অফিসে নিয়ে গিয়ে সবার সাথে স্যারের পরিচয় করে দিলেন অ্যান্ড উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকেও একটা ডেস্কে বসিয়ে দিলেন, বললেন আজ থেকে এখানে তুই বসবি। এরপর আমরা বাসায় চলে আসলাম। দুপুর 2টার সময় প্রেমা আমাকে কল দেয়। ওই কই রে তুই? এই তো বাসায়। সারাদিন বাসায় কি করিস? তাড়াতাড়ি কলেজে আয়, আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আমি আবারও গাড়ি নিয়ে কলেজে গেলাম, দেখলাম প্রেমার বান্ধবীরা সবাই ওখানে আছে। আমি যাওয়ার পর ওনাদের সালাম দিলাম, ওনারাও অনেক মস্করা করলো আমার সাথে। তারপর আমি প্রেমার একটা হাত ধরে বললাম চলো। সাথে সাথে প্রেমা আমাকে ওদের সামনে একটা থাপ্পড় দিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ড্রাইভারের মতো থাকবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেমার বান্ধবীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার অবস্থা শেষ, কিছু না বলে গাড়িতে চলে আসলাম। প্রেমাও এসে গাড়িতে বসলো। তারপর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রুমে এসে দেখি প্রেমা শুয়ে আছে, তাই ওখানে আর না থেকে আমি আবার নিচে আগের সেই জায়গায় চলে আসলাম। বিকালে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় কেউ একজন পিছনে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখি প্রেমা। তারপরেই আজকে নাকি বাবাকে অফিসের বস বানাইছে। তোকেও নাকি একটা ডেস্ক দিয়েছে। আপনাকে কে বললো? যেই বলুক, সেটা তো না জানলেও চলবে। এই, তুই অফিসের কি বুঝবি? ভালো করে পড়তেও তো পারবি না, তুই ডেস্ক নিলি কেন? আমি নিইনি, দাদুই আমাকে দিয়েছে। দাদু বললো আর তুই রাজি হয়ে গেলি? এই দাদুই তোকে মাথার উপর তুলেছে, শালা ছোট লোক থাকার। প্রেমা হনহন করে চলে গেল। আমি কিছু না বলে ফুল গাছে পানি দিতে লাগলাম। মনে মনে বললাম, ফকিন্নি, দাদুর জন্যই ভালো আছিস, না হলে কোথায় যেত তোর এত চর্বি আল্লাহ ভালো জানে। এখনো কোম্পানি ধরে রাখতে পারি কিনা আল্লাহ ভালো জানে, না হলে কোথায় যাবে তোর এই লাক্সারিয়াস লাইফ, পথে বসতে হবে সবাইকে। যাই হোক, পানি দেওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। সানিকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর দাদুর রুমে গেলাম। দাদু আসবো? আয়। কি ব্যাপার দাদু, আজ এই সময় শুয়ে আছেন যে? এমনি। দাদু শরীর খারাপ লাগছে নাকি? না, এমনি শুয়ে আছি। প্রেমা কোথায়? মনে হয় রুমে আছে। তোর সাথে ছিল না? না দাদু, আমি গাছে পানি দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে বসে কার সাথে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে মোবাইলটা কেটে দিল। কারো রুমে ঢোকার আগে পারমিশন লাগে, সেটাও জানিস না? রুমে ঢুকবো? এখানে পারমিশনের কি আছে? আর এই রুমটা তো অন্য কারো নয়, আমারও তো থাকার অধিকার আছে। কি? আর একটা কথা বললে লাথি দিয়ে বের করে দেবো, ছোট লোক একটা। আমি কিছু বলতে যাবো এমন সময় দেখি দাদু কল দিয়েছে। একটু আমার রুমে আয়। আমি দাদুর রুমে গেলাম। আমার মাথার পাশে বস। দাদু আপনি ঠিক আছেন? ঠিক আছি। তুই কোরআন তেলাওয়াত করতে পারিস? জি দাদু পারি, কিন্তু হঠাৎ। তেলাওয়াত কর। আমি আর কিছু না বলে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে লাগলাম। দেখলাম দাদু আস্তে আস্তে ঘুমাতে শুরু করলো। এরপর সূরা আর রহমান তিলাওয়াত করলাম। দেখলাম দাদু ঘুমিয়ে গেছে। আমি দাদুর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। ভাবতে লাগলাম, আব্বু আম্মুর পরেই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপকার বলে বোঝানো যাবে না। প্রথমে ড্রাইভার, তারপর নাজ্জামাই, আবার অফিস সহকারী। আমার মনে হয় না কেউ আমার জন্য এতটা স্যাক্রিফাইস করবে। আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রেমাও ঘুমিয়ে গেছে। চেহারাটার দিকে তাকালে মনে হবে একটা বাচ্চা, কিছুই জানে না। ড্রিম লাইটের আলোয় একটু বেশি সুন্দর লাগছে।
বেশি না তাকিয়ে থেকে আমি সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। বুঝতে পারলাম দাদুর রুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি দাদুর রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার চারপাশ ঘুরতেছে। দেখলাম প্রেমা দাদুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বুঝতে বাকি রইল না দাদু আর আমাদের মাঝে নেই। আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসলো। প্রেমার আব্বু আম্মু সবাই কান্না ভেঙে পড়ছে। প্রেমা এক পর্যায়ে জ্ঞান হারায়। ওরে কোলে নিয়ে রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে যেন পুরো এলাকায় খবর হয়ে গেল। আশেপাশে সবাই আসতে লাগলো। একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যে যেন সব উলটপালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসে কাজ করতেছি, আর আজকে দাদু চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। ঝোরের নামাজের পর দাদুর জানাজা শেষ হলো। দাদুকে আমি মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি কবরের পাশে বসে রইলাম। কেমনে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দিব? সে যদি জ্ঞান ফিরে দেখে তার দাদুকে আমি মাটি চাপা দিয়ে দিছি, কি জবাব দিব? কে আমাকে জুয়েল বলে ডাকবে? কে আমাকে সব কিছুতে পারমিশন দিবে? কে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ কলিজাটা টেনে নিয়ে গেছে। সবাই কবরস্থান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখি বাবা, অর্থাৎ প্রেমার আব্বু।